সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর আগে গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার বিচার ও সংস্কারের পরে নির্বাচনের দাবি জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ফরিদপুরের গণসংযোগ ও সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান নেতারা। বলেন, গেল ১.৫ দশকে দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সমাবেশে শেখ হাসিনার বিচার ও সংস্কারের পর নির্বাচনের দাবি জানান আরেক সংগঠক। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। নেতারা আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় কে বসবে তা নির্ধারণ করবে দেশের মানুষ। আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। ডিবিসি নিউজ ডেস্ক। আগামীকাল রাত 10টায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছেছে। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক সফর সঙ্গী হচ্ছেন। তার চিকিৎসক জানান, অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে। অনেক ঝড়ঝঞ্ঝার পর আরও কার্যকর চিকিৎসার জন্য কাল রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান। বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রা নিয়ে সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। ঢাকা থেকে দোহা, তারপর দোহা হয়ে লন্ডনে যাবেন বেগম জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও এনএইচএসের অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমেনুল খান অপু। তার কাছ থেকে জানবো বিস্তারিত। অপু, বৈঠক তো চলছে, তো বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এখন আগে এই বৈঠকটি শুরু হয়েছে বিএনপির যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশান, যেটি এখানে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে। রাত 8টার দিকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কার্যালয়টিতে প্রবেশ করেন। এরপর বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু 8:30-এর ভিতরে কার্যালয়টির ভিতরে প্রবেশ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠকটি এখন পর্যন্ত চলছে। বৈঠকটি শেষ হলে তারা গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। এই বৈঠকটিতে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সভায় তিনি যোগ দিয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য যাবার কথা রয়েছে। তিনি চলে যাবার পর যে নীতি নির্ধারণী এবং কৌশল এবং নতুন যে সকল সিদ্ধান্ত বিএনপি নেবেন সেসব বিষয় নিয়েই মূলত তারা বৈঠকটি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিতভাবে যখন বৈঠকটি শেষ হবে তারা গণমাধ্যমে কথা বলে তখন আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে আমি আরেকটু যদি বলে রাখি যে আগামীকাল বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রাত 8টার দিকে বের হবার কথা রয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 9টা নাগাদ ইমিগ্রেশন শেষে রাত 10টায় কাতার আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটিতে কিন্তু যাবার কথা রয়েছে। পাশাপাশি যদি আরেকটু বলি যে গতকাল কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে গণতন্ত্র উদ্ধারে তিনি কাজ করে যাবেন। তো রাজধানীর গুলশান চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু থাকুন, নিশ্চয়ই বৈঠক শেষে সাংবাদিকদের যখন ব্রিফ করবে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ধন্যবাদ। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তারও করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হচ্ছে এই আয়োজনের 18তম পর্ব। সাধারণ কৃষক পরিবার থেকে আওয়ামী লীগের 3বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ 1 থেকে এমপি হয়েই যেন হাতে পেয়ে যান আলাদ্দিনের চেরাগ। ক্ষমতার দাপটে জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে রতনের বেশ কিছু বিলাসবহুল বাড়ি। খোদ আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতি, ক্যাসিনো কাণ্ড ও অপকর্মের দায়ে ব্যাপক বিতর্কিত ছিলেন তিনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এলাকায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অনিয়মের কাহিনী মুখে মুখে। কৃষক পরিবারের সন্তান মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যমের খবর অনুযায়ী সিলেট পলিটেকনিকে পড়ার সময় এক সাবেক এমপির বাড়ির ছাদের স্টোর রুমে থাকতেন। সে সময় তিনি ওই এমপির ফোন ফ্যাক্সের দোকান তদারকি করতেন। সেখান থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যান রতন। সিলেটের জগন্নাথপুর উপজেলায় টেলিফোন বিভাগে শুরু করেন কর্মজীবন। ওই সময় শুরু করেন ভিওআইপি ব্যবসাও, অর্জন করেন অবৈধ সম্পদ। অভিযোগ আছে আওয়ামী লীগের রাজনীতিতে তেমন যুক্ত না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে 2008 সালে পেয়ে যান মনোনয়ন। এমপি নির্বাচিত হয়ে আলাদ্দিনের চেরাগ পেয়ে যান মোয়াজ্জেম হোসেন রতন। ক্ষমতার অপব্যবহার করে শুরু করেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি। সরকারি ও এলাকার মানুষের জমি দখলের ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। বালু, পাথর উত্তোলন, কয়লা আমদানিকারক সমিতি, মার্কেট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হতো তার নির্দেশে। তার নামে ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে বেশ কিছু বাড়ি। নিজের গ্রাম ধর্মপাশায় রতনের কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি হাওর বাংলা। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতেও রয়েছে কোটি টাকার বাড়ি। কানাডায় সম্পদ পাচারের আলোচনাও আছে তার এলাকায়। লুটোতার মাধ্যমে এত পরিমাণ অর্থের মালিক হন, উনি কানাডাতে বাড়ি করেন, ঢাকাতে 2টি বাড়ি করেন, সুনামগঞ্জে একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে। তাহিরপুরে 3টা শুল্ক স্টেশন আছে, আমাদের জাদুকাটা নদী আছে, এরকম অসংখ্য বিজনেস সেক্টর আছে।
প্রত্যেকটা সেক্টরে ওনাকে চাঁদা দিতে হয়েছে। বর্তমানে তার গ্রামের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা ভাড়া দিয়েছেন একটি বিদেশি কোম্পানির কাছে। সেখানে সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় বাধার মুখে। অভিযোগ রয়েছে, রতনের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা করেছেন স্থানীয় সংখ্যালঘু এক ব্যক্তির জমি দখল করে। সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করে নিজের নামে করেছেন মোয়াজ্জেম হোসেন রতন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ওনার স্কুলের মাঠের জন্য নেওয়ার জন্য আমাদেরকে এভাবে অত্যাচার করে এবং দলিলগুলো বাতিল করে ওনার দখলে নেওয়ার চেষ্টা করে। ভয়ে আতঙ্কে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে থাকে অনেক দিন। হিন্দুরার জায়গায় অনেক জায়গায় আমরা শুনছি দখল করে লইছে, বিহার জায়গাও বিনা পয়সায় যুদ্ধ হলে নিছে। আওয়ামী লীগ সরকারের আমলেই অর্থ আত্মসাৎ, নানা প্রকল্পে অনিয়মের পাশাপাশি জিকে শামীমের সাথে ক্যাসিনো কাণ্ডেও নাম আসে তার। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে দুদক। ওই সময় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও এসব তদন্ত তখন আলোর মুখ দেখেনি। রতনের নির্বাচনী এলাকায় রয়েছে 47টি দলীয় কার্যালয়, যেখান থেকে নিয়ন্ত্রণ হতো এলাকার সব কিছু। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অফিসে তালা দিয়েছে স্থানীয়রা। প্রত্যেক জায়গায় অফিস করছে, হ্যাঁ যুদ্ধ হলে যদি বলছে আমার জায়গায় নিও না, হ্যাঁ যুদ্ধ হলে হুমকি দিয়ে যায় তোরে মেরে ফেলবো, এবং অনেকজনের মাথাও হারাইছে। আমাদের গাছগাছালিগুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে, আমাদের উপর খুব অন্যায় অত্যাচার করছে। দিনে দিনে তার সম্পদ পাগলা ঘোড়ার মতো বাড়লেও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করেন তিনি। 2008 সালে হলফনামায় দেখানো আয়ের থেকে পরের 3টি নির্বাচনে আয় কম দেখিয়েছেন রতন। 2008 সাল থেকে 3বার এমপি হলেও 2024 সালে মনোনয়ন পাননি রতন। 2008 সালের হলফনামায় বার্ষিক আয় দেখান 2 কোটি 16 লাখ টাকা। 16 বছর পর 2024 সালে বার্ষিক আয় কমিয়ে দেখান 1 কোটি 51 লাখ টাকা। স্থাবর সম্পদ 37 লাখ 66 হাজার থেকে হয়েছে 2 কোটি 92 লাখ টাকা। অস্থাবর সম্পদ 1 কোটি 14 লাখ থেকে বেড়ে হয়েছে 3 কোটি 19 লাখ টাকা। দুর্নীতি ও অপকর্মের অভিযোগের বিষয়ে ডিবিসি নিউজ যোগাযোগ করলে মোয়াজ্জেম হোসেন রতন দাবি করেন সব অভিযোগই ভিত্তিহীন। মাঠে আবার আওয়ামী লীগ নামলে সবাই দৌড়ে পালাবে। 2008 সাল থেকে সমালোচনা শুরু হয়েছে, চলছে। সমালোচকরা সমালোচক করতে থাকবে, আপনার কাজটা আপনি করেন, দেখবেন যে আপনি এগিয়ে যাবেন। এখন কতজনে কত কথা বলবে, অফিস করছি, দলের জন্য কাজ করছি, এটা দোষের কিছু না। আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলাবে সব। সরকার পতনের পর থেকে এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগের 3বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে। ডিবিসি নিউজ ডেস্ক। নির্যাতন, হয়রানি সহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন। দুপুরে পাঁচলাইশের পাসপোর্ট অফিসের সামনে তাকে পাকড়াও করা হয়। টেনে হিচড়ে শার্ট ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধরা। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। সেখানেও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের আমলে বিভিন্ন থানায় ওসি থাকাকালে নেজাম বিএনপি নেতাকর্মীদের নাশকতার মামলায় গ্রেপ্তার করে হয়রানি করতেন। কোতোয়ালী, বাকুলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরায় নিহত মেহেদী হাসান রাব্বির নবজাতক সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। তার কন্যা সন্তানের খোঁজ খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেন তারা। একই সাথে রাব্বির কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেন। কক্সবাজারের চকরিয়ায় পথচারী কিশোরীকে অস্ত্রের মুখে তুলে দল বেঁধে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। রবিবার রাতে ধর্ষণের শিকার হন ওই কিশোরী। এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কক্সবাজারে বদরখালী মহেশখালী সংযোগ সেতু রবিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি মহেশখালী ফেরার সময় এখান থেকেই জিম্মি করা হয় কিশোরীকে। পথচারীদের আকুতি জানিয়েও মেলেনি কোনো সাহায্য। অস্ত্রের মুখে পাশের প্যারাবনে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় 8 জন। অচেতন হয়ে পড়লে কিশোরীকে সেখানেই ফেলে রেখে যায় ধর্ষকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমাকে ওইখানে চুলাচুলি করে ব্লকের নিচে ফেলেছে। এরা দুইজনে আমার সাথে এমন খারাপ কিয়া করছে। আর 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলে খারাপ নুকরা কিছু করছে আমার সাথে। পরে আমার সাথে আরো 4 জনে নুকরামি করছে।
এরপর আমার ছেড় ছিল না, আমি আর কিছু জানি না ভাইয়া, আমার কেউ সাহায্য করেনি। চিকিৎসা শেষে ভুক্তভোগীকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে হেফাজতে নেয় এবং চিকিৎসার ব্যবস্থা করে এবং আলামতগুলো জব্দ করে। যারা এই ঘটনার সাথে জড়িত জবানবন্দি অনুযায়ী তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বদরখালী মহেশখালী সংযোগ সেতু এলাকায় সড়ক অবরোধ করে সোমবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তির ছাপ। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতে বাড়ছে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশা 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজকে একটু আবহাওয়া ভালো, রোদ উঠছে এবং এই রোদের তাপমাত্রাও ভালো। রোদ উঠছে, আজকে একটু ঠান্ডা কম, কামের জন্য বের হচ্ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবার জানাবো দেশের বাইরের খবর। নিজের দল ক্ষমতাসীন লিবারেল পার্টির মধ্যে ক্ষোভের কারণে দলীয় প্রধানের পদ ছেড়ে দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে বুধবার লিবারেল আইন প্রণেতাদের জরুরি বৈঠকের আগে এমনকি সোমবারে আসতে পারে ঘোষণা। তবে দলের পদ ছাড়ার পর ট্রুডো প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অক্টোবরে কানাডার নির্বাচন, কনজারভেটিভ পার্টির কাছে লিবারেলদের ভরাডুবির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্ব শূন্য করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে এ বছরই বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। একই সাথে অক্টোবরে এশিয়ান ইউথ গেমসে অংশ নিতে তৎপরতা শুরু হয়েছে। এখন থেকে গেমস আয়োজনে ছন্দপতন এড়াতে বদ্ধপরিকর বিওএ। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বাংলাদেশ গেমস সবশেষ 2021 সালের 1 থেকে 10 এপ্রিল করোনা মহামারীর মধ্যেই অনুষ্ঠিত হয়। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। বিওএ এর পূর্ব ঘোষণা মতে প্রতি 2 বছর পর পর বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবার কথা থাকলেও নানা কারণে তা আয়োজন করতে পারেনি বিওএ। একই অবস্থা যুব গেমসেরও। তবে এবার 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে আগে ভাগে গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিওএ। বিশেষ করে এশিয়ান গেমস যেটা হয় সেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, সেটাকে কেন্দ্র করে কিছু খেলা হবে। অলিম্পিক অবশ্যই কেন্দ্রে থাকবে, তার পিছনে অলিম্পিক হয়তো ন্যারোড ডাউন, আর এশিয়ান গেমসে আর একটু বেশি, তো সেইভাবেই তৈরি হবে। এদিকে 22 থেকে 31 অক্টোবর বাহরাইনে বসবে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, যেখানে অংশ নেবার প্রয়াস বাংলাদেশের। সে কারণে আগেভাগেই প্রস্তুতিটা শুরু করতে চায় বিওএ। তবে প্রশ্ন ওঠে পরিবর্তিত পরিস্থিতিতে তা কতটা সম্ভব, যেখানে বেশিরভাগ ফেডারেশনই স্থবির। কোথাও আছে, কোথাও মানুষ নেই, বাট কাজ কিন্তু করছে সবাই। তারা বিভিন্ন গেমসে যাচ্ছেন যেখানে ফেডারেশনের সভাপতি নেই, হয়তোবা সেক্রেটারি আছেন অথবা ভারপ্রাপ্ত সেক্রেটারি আছেন, তো সেইভাবে কাজ করছে। আমার মনে হয় আমরা পিছিয়ে নেই। তবে কোন গেমসের আয়োজন কখন হবে আর কোন গেমসে কোন কোন ডিসিপ্লিন থাকবে তা নির্ধারণ করা হবে বিওএ এর নির্বাহী কমিটির পরবর্তী সভায়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো সংস্কৃতির খবর। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র।
দুপুরে এফডিসি প্রাঙ্গণে প্রথম এবং চ্যানেল আইতে দ্বিতীয় দফা জানাজা হয়। সহকর্মী ও ভক্তদের চোখের জল আর ভালোবাসায় শ্রদ্ধা নিবেদন করা হয় মরহুমের কফিনে। পরে গুণী এই শিল্পীকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। একসময় শক্তিমান অভিনেতার সংলাপে এফডিসির প্রাঙ্গণ মুখর থাকলেও সেখানে আসলেন শেষবারের মতো নিথর দেহে কফিনবন্দি হয়ে। সোমবার দুপুরে শক্তিমান এই অভিনেতার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দীর্ঘদিনের সহকর্মীরা। বয়স হচ্ছে সবাইকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখ কথা হচ্ছে যে তার অভাবটা পূরণ করার মতো কোনো শিল্পী আমরা এখন জন্ম দিতে পারি। একজন প্রবীণ মিত্র এরা চলে যাচ্ছেন দিনে দিনে, এই জায়গাগুলোর কি হবে? সম্পর্ক তো মনে হয় যে আজকে ছিন্ন হয়ে গেল। আর দাদা কখনো বলবে না কেমন আছেন হালাই। উনি কাউকে কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতে আমাকে একটা চা দিবেন। এই লোকটাকে হারিয়ে খুব আমি ব্যক্তিগতভাবে হয়তো গুণী এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট জনেরা। যারা বাবার অভিনয়ের ভক্ত তারা ওনাকে মনে রাখবেন। যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল, আজকে প্রবীণ মিত্র তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানে এত মিশুক আমি দেখিনি কোনোদিন প্রবীরদাকে কারোর সঙ্গে ঝগড়া করতে। প্রবীরদা তো হচ্ছে একটা মাটির মানুষ ছিলেন, কারোর সাথে কথা বলে পাশের মানুষ বুঝতে পারতো না যে প্রবীরদা কথা বলছেন। 2 সপ্তাহের বেশি সময় অসুস্থ থাকার পর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেতা প্রবীর মিত্র। 1943 সালে 18 জুলাই কুমিল্লা চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়ায় প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চায় যুক্ত হন। 1971 সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে প্রবেশ করেন রূপালী পর্দায়। এরপর তিতাস একটি নদীর নাম, রঙিন নবাব সিরাজউদ্দৌলা, চরিত্রহীন, রাজলক্ষ্মী, শ্রীকান্ত সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। বড় ভালো লুক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের সোনালী সময়ের গুণী এই ব্যক্তিত্বকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে নিয়ে সরগরম আলোচনার মধ্যেই অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান ভক্তদের জন্য এলো সুখবর। মুক্তি পেল নতুন গান, সহশিল্পী হিসেবে রয়েছেন সিথি সাহা। দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যে নতুন গান নিয়ে হাজির হয়েছেন শিল্পী তাহসান খান। নতুন গানের নাম একা ঘর আমার বা লোনলি হোম। স্যাড রোমান্টিক গানটির কথা ও সুর করেছেন তাহসান নিজেই। ডুয়েট এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিল্পী সিথি সাহা। লোনলি হোমের প্রকাশনা উৎসবে গানটি নির্মাণের গল্প শোনান দুই শিল্পী। ধন্যবাদ জানাবো সিথিকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। আর আনোয়ার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজের সুরেই গান করতাম, তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। প্রেম যতদিন থাকবে আসলে স্যাডনেস ততদিনই থাকবে আমার কাছে মনে হয়। সো এই গানটাও একটা স্যাড রোমান্টিক বলবো আমি, চমৎকার একটি গান। চন্দন রায়চৌধুরীর পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। গান মুক্তির ক্ষণে বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তাহসান ভক্তদের কাছে চাইলেন শুভকামনা। বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। মানজু মাফরুজ, নীলিমা, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।